আজ এই ভিডিওয় ভেক্টরের কয়েকটি অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগটা প্রথমে দেখছি আমরা ওয়ান ডাইমেনশনে। আপেক্ষিক বেগটা কি না, একটির সাপেক্ষে অপর একটির বেগ। এক্ষেত্রে দুটো বস্তু গতিশীল থাকতে পারে, একটি স্থির অপর একটি গতিশীল থাকতে পারে। দুটো একই অভিমুখে গতিশীল থাকতে পারে, বিপরীত অভিমুখে গতিশীল থাকতে পারে, এছাড়া যে কোনো দিকে গতিশীল থাকতে পারে। তো প্রথমে দেখছি ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে। ওয়ান ডাইমেনশনে কী হবে না, একই সরলরেখা বরাবর হয় একই দিকে না হয় বিপরীত দিকে গতিশীল থাকতে পারে। ঠিক আছে, তাহলে মনে করো এখানে এ একটি বস্তু এবং বি একটি বস্তু। এ ভি এ বেগে এই দিকে গতিশীল অবস্থায় আছে, ঠিক আছে, আর বি ভিবি বেগে এই দিকে গতিশীল অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে এখন বি এর সাপেক্ষে এ এর যদি আপেক্ষিক বেগ বার করতে হয় তাহলে সর্বপ্রথমে আমাদের বিকে স্থির করতে হবে। যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বার করতে হয় তাকে প্রথমে স্থির করতে হয়। তাহলে বিকে স্থির করতে গেলে কি করতে হবে না, বি এর বিপরীত দিকে আমরা বেগ নিয়ে নিলাম, ঠিক আছে। বিপরীত বেগ নিলাম, তাহলে এদিকে ভিবি ছিল, এদিকে ভিবি নেওয়া হলো। তাহলে বি এর এখন বেগ কত হলো, বি এর বেগ হলো 0, অর্থাৎ বিকে আমরা স্থির করলাম। তাহলে এই যে ভিবি নেওয়া হলো বি এর বিপরীত বেগ, তাহলে সেই বেগটা আমাকে একেও দিতে হবে, সেই বেগটা একেও দেওয়া হলো। তাহলে এর ওপর তাহলে এইখানে ডান দিকে একটা বেগ কাজ করছে ভিএ, আর বাম দিকে কাজ করছে ভিবি। তাহলে এর বেগটা কত হলো, আপেক্ষিক বেগটা কত, ভিএ মাইনাস ভিবি। তাহলে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ ভিএবি সমান হচ্ছে ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি আপেক্ষিক বেগ সমান প্রকৃত বেগ মাইনাস যার সাপেক্ষে আমরা আপেক্ষিক বেগটা বার করছি তার বেগ, ঠিক আছে। এক্ষেত্রে যদি একই অভিমুখে গতিশীল থাকে তাহলে আমরা এখানে দেখলাম আগেরটাতে যেখানে এও ডান দিকে যাচ্ছিল বিও ডান দিকে যাচ্ছিল, এক্ষেত্রে আমরা আপেক্ষিক বেগটা কি পেলাম না, ভিএবি সমান ভিএ মাইনাস ভিবি, ঠিক আছে। আর যদি বিপরীত অভিমুখে গতিশীল থাকে, বিপরীত অভিমুখে গতিশীল থাকলে পরে কী হবে, ভিএবি সমান হবে ভিএ প্লাস ভিবি। কীরকমভাবে একটু দেখা যাক। এখানে ধরেছিলাম যে এই ডান দিকে যাচ্ছিল বি, এ যাচ্ছিল ডান দিকে। এবার ধরলাম এ ডান দিকে যাচ্ছে কিন্তু বি যাচ্ছে বাম দিকে ভিবি বেগে। তাহলে এবার এই ডান দিকের বেগটা এখন তাহলে হচ্ছে তার বিপরীত বেগ। তাহলে এটা হচ্ছে তার প্রকৃত বেগ বি এর, ভিবি এটা হচ্ছে বি এর প্রকৃত বেগ, আর এই ভিবিটা হচ্ছে বি এর বিপরীত বেগ। তাহলে এবার আমরা যদি এই এর বি এর ভিএবি যে বেগটা, তাহলে আমরা বেগটা কোন দিকে নেব, আবার এদিকে নেব। তাহলে এইটা হয়ে গেল ভি বি। তাহলে এইটা এখন বি এর আপেক্ষিক বিপরীত বেগ। তাহলে এর ওপর তার বেগ কী হয়ে গেল, ভিএ আর ভিবি যেটা পেলাম আমরা সেটা কোন দিকে হলো, একই দিকে হলো, ঠিক আছে। তাহলে এর আপেক্ষিক বেগটা কত হয়ে যাবে এখন, ভিএ প্লাস ভিবি, ঠিক আছে। এবার আপেক্ষিক সরণ ঠিক একই রকমভাবে আপেক্ষিক সরণ এক্স এ বি সমান হচ্ছে এক্স এ মাইনাস এক্স বি, এক্স এ বি সমান এক্স এ মাইনাস এক্স বি। আপেক্ষিক ত্বরণও তাই, এ বি সমান এ এ মাইনাস এ বি, ঠিক আছে। এইটা আমাদের কাজে লাগে, অনেক জায়গাতেই আমরা এটাকে ব্যবহার করি। তাহলে এই আপেক্ষিক বেগের সাপেক্ষে ইকুয়েশন অফ মোশন যেগুলো আমাদের আছে সেই ইকুয়েশন অফ মোশনগুলো কেমন হবে সেটা একটু দেখে নিই। তাহলে ভি সমান ইউ প্লাস এটি আমরা জানি। তাহলে এখানে কী হবে, ভি রিলেটিভ আর ই এর মানে রিলেটিভ, ভি রিলেটিভ ইকুয়াল টু ইউ রিলেটিভ প্লাস এ রিলেটিভ ইন্টু টি। ঠিক একই রকমভাবে এস রিলেটিভ সমান ইউ রিলেটিভ ইন্টু টি প্লাস হাফ এ রিলেটিভ টি স্কোয়ার, আর ভি রিলেটিভ স্কোয়ার সমান ইউ রিলেটিভ স্কোয়ার প্লাস 2 এ রিলেটিভ এস রিলেটিভ, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের ইকুয়েশন অফ মোশন, রিলেটিভ ভেলোসিটি এবং রিলেটিভ
অ্যাক্সিলারেশন বা ত্বরণ তার সাপেক্ষে। নেক্সট আমরা দেখবো এবার 2 ডাইমেনশনে আপেক্ষিক বেগটা কেমন হচ্ছে। 2 ডাইমেনশন, ঠিক আছে। এখানে আমরা বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ নির্ণয় করছি। তা আমরা সূত্র পেয়েছি ভিএবি সমান ভিএ মাইনাস ভিবি, ভিএবি সমান ভিএ মাইনাস ভিবি। এখানে দেখো, এখানে এই দিকে হচ্ছে পাচ্ছি আমরা ভিএ, একটা এ বস্তু এই দিকে উপর দিকে ভিএ বেগে যাচ্ছে, আর একটা বস্তু ডান দিকে ভিবি বেগে যাচ্ছে, আর তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা, মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। এখন এই বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে, বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ। তাহলে কি করতে হবে আমাদেরকে, না বি এর বিপরীত বেগ নিতে হবে। তাহলে বি এর বিপরীত বেগ এদিকে নিয়ে নেওয়া হলো, এদিকে হলো বি এর বিপরীত বেগ। এবার এই বিপরীত বেগ আর এই এর বেগ, এই দুটোর এখানে আমরা কি করব, লব্ধি করব। আগে কি ছিল, একই দিকে ছিল বা বিপরীত দিকে ছিল, তাই হয় যোগ না হয় বিয়োগ হয়েছিল। যেহেতু এখানে একটা মধ্যবর্তী কোণ থাকছে, তাই এখানে আমাদেরকে ভেক্টরের সাহায্য নিতে হবে। ভেক্টরের যে যোগ বা বিয়োগ হয় সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে আপেক্ষিক বেগের সূত্র কি, যে বিপরীত বেগের সঙ্গে নিচ্ছি, তাই এখানে সবসময় হয় ভিএ মাইনাস ভিবি। তাহলে ভেক্টরের ক্ষেত্রে ভিএ মাইনাস ভিবির সূত্র কী হবে, মড ভিএবি সমান কী হবে, রুট ওভার ভিএ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার মাইনাস 2 ভিএ ভিবি কস থিটা, 2 ভিএ ভিবি কস থিটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপেক্ষিক বেগের সূত্র। এবার আমরা দেখব রেনম্যান প্রবলেম, অর্থাৎ বৃষ্টির যখন পড়ে তখন আমরা যখন রাস্তা দিয়ে যাই সাইকেলে বা বাইকে বা দৌড়ে হেঁটে, তখন বৃষ্টিটা আমাদের কাছে কেমনভাবে পড়ছে বলে মনে হয়, সেই সংক্রান্ত এখানে কিছু সমস্যা আমরা দেখব। প্রথমে আমরা দেখছি যে বৃষ্টি উল্লম্বভাবে পড়ছে, অর্থাৎ লম্বালম্বিভাবে বৃষ্টিটা পড়ছে। কখন, যখন আমরা স্থির অবস্থায় দেখছি তখন দেখছি বৃষ্টিটা লম্বালম্বিভাবে পড়ছে। এই অবস্থায় যদি একটি ব্যক্তি অনুভূমিক রাস্তায় চলে, তাহলে তার বৃষ্টিটা কেমনভাবে পড়ছে বলে মনে হবে। এক্ষেত্রে অবশ্যই আপেক্ষিক বেগটা বিচার করতে হবে ব্যক্তির সাপেক্ষে। তাই ব্যক্তির বেগটাকে এখানে আমাদের শূন্য করতে হবে, অর্থাৎ ব্যক্তিটাকে আমাদের স্থির করতে হবে। তাহলে এখানে মনে করো এইদিকে একটা ব্যক্তি ইউ বেগে যাচ্ছে, আর বৃষ্টি ওপর থেকে নিচের দিকে উল্লম্বভাবে ভি বেগে পড়ছে। তাহলে এবার যখন আমরা বৃষ্টির আপেক্ষিক বেগ নির্ণয় করব, তখন কী করতে হবে, ব্যক্তির বেগটাকে শূন্য করতে হবে। তাই কী করলাম, আমরা বিপরীত দিকে নিয়ে নিলাম বিপরীত বেগ। এবার এই ব্যক্তির বিপরীত বেগের সঙ্গে বৃষ্টির প্রকৃত বেগের আমরা কী করবো, এবার লব্ধি। তাহলে এখানে একটা সামান্তরিক অঙ্কন করে নিয়েছি, সামান্তরিক অঙ্কন করে কর্ণ, এই কর্ণটাই হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ, ঠিক আছে। এই কর্ণ হচ্ছে বৃষ্টির এখানে আপেক্ষিক বেগ। এই কোণটা থিটা, উল্লম্বের সঙ্গে থিটা কোণে বৃষ্টিটা পড়ছে। তাহলে ব্যক্তিটি যেদিকে যাচ্ছে সেই দিক থেকেই যেন বাঁকাভাবে বৃষ্টিটা আসছে বলে মনে হবে। ঠিক এই সময় যদি আমরা ছাতা ধরি, তাহলে ছাতাটাকে সামনের দিকে কাত করতে হয়, ছাতাটিকে সামনের দিকে কাত করে তবে বৃষ্টির ঝড়টাকে আমরা আটকাতে পারি। এখানে ডাব্লু যে বৃষ্টির আপেক্ষিক বেগ, তার মানটা কত হবে, দেখো এখান থেকে কর্ণ আমরা সহজেই বুঝতে পারছি কী হবে, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তার ডাব্লু সমান হবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আর এই কোণ থিটা, থিটাটা কী হবে, এই থিটা কোণের সাপেক্ষে দেখো এটা হচ্ছে ভূমি আর ইউটা হচ্ছে লম্ব। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে ইউ বাই ভি, ট্যান থিটা সমান ইউ বাই ভি। তাহলে থিটা সমান কী হয়ে যাবে, থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স ইউ বাই ভি, থিটা সমান ট্যান ইনভার্স ইউ বাই ভি। এবার আমরা দেখব দ্বিতীয় একটি ক্ষেত্র এই রেনম্যান প্রবলেমের ক্ষেত্রে। এখন এক ব্যক্তি অনুভূমিক রাস্তায় গতিশীল অবস্থায় আছে এবং গতিশীল অবস্থায় তার মনে হচ্ছে বৃষ্টি উল্লম্বভাবে পড়ছে, অর্থাৎ বৃষ্টিটা প্রকৃত উল্লম্বভাবে পড়ছে না, ব্যক্তির মনে হচ্ছে বৃষ্টিটি উল্লম্বভাবে পড়ছে। তাহলে এক্ষেত্রে আমরা বৃষ্টির প্রকৃত বেগের অভিমুখটা নির্ণয় করব। তাহলে মনে করো যেখানে ব্যক্তিটি ইউ বেগে এদিকে যাচ্ছে আর তার মনে হচ্ছে বৃষ্টি উল্লম্বভাবে নিচের দিকে পড়ছে।
অর্থাৎ ডাব্লুটা নিচের দিকে। তাহলে এক্ষেত্রে যখন আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করছি তাহলে লোকটির বিপরীত বেগ নিতে হবে। তাহলে ওর বিপরীত বেগ নিয়ে নিলাম আমরা বিপরীত দিকে। এবার এই বিপরীত বেগ আর প্রকৃত বেগ যেটা আছে বৃষ্টির, সেই দুটোর লব্ধি হচ্ছে এটা ডাব্লু। অর্থাৎ এইখান থেকে বৃষ্টির প্রকৃত বেগ এবং লোকটির বিপরীত বেগ থেকে যে সামান্তরিক আমরা অঙ্কন করব তার এটা ডাব্লুটা হচ্ছে তার কর্ণ। অর্থাৎ একটা কর্ণ আর একটা বাহুর সাপেক্ষে আমাদেরকে সামান্তরিকটা আঁকতে হবে। তাহলে এই ইউ এর এই প্রান্তর সঙ্গে আমরা এই ডাব্লুর প্রান্তটাকে যোগ করে দিয়েছি। তাহলে একটা বাহু পেয়ে গেলাম, এর সঙ্গে সমান্তরালভাবে এখান থেকে আর একটা বাহু টেনে নিলাম, এটাকে যোগ করে দিলাম। তাহলে একটা সামান্তরিক হয়ে গেল। তো সামান্তরিক এই যে বাহুটা পেলাম আমরা, এই বাহুটা এটাই হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ। ঠিক আছে, এটাকে ভি দিয়ে ডিনোট করা হয়েছে, এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ। ঠিক আছে, এই প্রকৃত বেগটা উল্লম্বের সঙ্গে থিটা কোণ করে আছে এখানে। তাহলে এখানে দেখো, এখানে কি হয়ে গেল, প্রকৃত বেগের থেকে যে আপেক্ষিক বেগ সেটা কিন্তু কম, কারণ এটা হচ্ছে অতিভুজ, এটা কিন্তু অতিভুজ না, এটা ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তাহলে এখানে বৃষ্টির যে আপেক্ষিক বেগ ডাব্লু সেটার সমান কি হবে, √v² - u², √v² - u²। ঠিক আছে, বা যে ভি বার করতে হয়, তাহলে ভি বার করতে হলে আমরা কি লিখতে পারবো না, ভি সমান কি হবে, ভি সমান হবে √w² + u²। ঠিক আছে, √w² + u²। তাহলে এই কোণটা আমরা কি করতে পারি, কোণটাকে আমরা যদি সাইনের সাপেক্ষে প্রকাশ করি তাহলে সাইন সমান কি হয়, লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটা সমান কি হবে, u/v, যদি u আর v এর সাপেক্ষে প্রকাশ করতে চাই। যদি ডাব্লু সাপেক্ষে প্রকাশ করি তাহলেও হবে, ডাব্লু সমান কি এখানে ভূমি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কস বা ট্যান বাকি দুটো দিয়েও আমরা কোণটাকে নির্ণয় করতে পারি, ইনভার্স u/v। ঠিক আছে, নেক্সট হচ্ছে রিভার বোট প্রবলেম। অর্থাৎ একটি নদীতে যখন একটি নৌকা বা একটি বোট যখন চলাচল করে তখন কি কি ধরনের ঘটনা ঘটতে পারে। ধরা যাক এখানে যে স্থির জলে নৌকার বেগ হচ্ছে ভি। ঠিক আছে, যদি জলটা স্থির থাকে, কোনো বেগ না থাকে, তাহলে নৌকার বেগ হচ্ছে ভি, আর স্রোতের বেগ হচ্ছে ইউ। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্র যে স্রোতের অভিমুখে যদি গতিশীল থাকে, তাহলে স্রোতের অভিমুখে যদি নৌকা গতিশীল থাকে তখন কি হয় আমরা জানি যে বেগটা বেড়ে যায়। তখন সেক্ষেত্রে আপেক্ষিক বেগটা কত হয় না, ভি প্লাস ইউ। যখন স্রোতের বিপরীতে গতিশীল থাকে তখন কি হয়, তখন বেগটা কমে যায়, তখন হয় ভি মাইনাস ইউ। ঠিক আছে, এবার যেটা আমরা দেখব ক্ষেত্র, সেটা হচ্ছে যে সর্বনিম্ন সময়ে কিভাবে নদী অতিক্রম করা যায়। তাহলে এক্ষেত্রে কিন্তু কখনোই স্রোতের দিকে বা স্রোতের বিপরীত দিকে নৌকাটা গতিশীল থাকতে পারে না, তার সঙ্গে আড়াআড়িভাবেই যাতায়াত করতে হয়। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন সময়ে নদী অতিক্রম কিভাবে করা যাবে, মিনিমাম টাইম অফ অ্যাপ্রোচ বলা হচ্ছে এটাকে, মিনিমাম টাইম অফ অ্যাপ্রোচ, কম সময়ে নদী পার হওয়া। এক্ষেত্রে মনে করো এটা হচ্ছে নদী, এটা ডি হচ্ছে তার চওড়া। ঠিক আছে, এই দিকে হচ্ছে স্রোতের বেগ হচ্ছে এই দিকে। ঠিক আছে, তাহলে এখন যদি নৌকাটা এই এ বিন্দু থেকে সরাসরি বি বিন্দুর দিকে যাত্রা শুরু করে, ভি হচ্ছে নৌকার বেগ, ভি নৌকার বেগ, ইউ স্রোতের বেগ। ঠিক আছে, তাহলে সরাসরি যদি এ থেকে বি বিন্দুর দিকে যাত্রা শুরু করে তাহলে কি হবে না, যেহেতু স্রোত আছে এদিকে, তাই নৌকাটা কিন্তু সরাসরি বি এর দিকে যাবে না। কোন দিকে যাবে না, ইউ আর ভি এর যদি আমরা একটা লব্ধি নিই, সেটা কি হবে, সামান্তরিক অঙ্কন করলাম, তাহলে এই দিকে হলো একটা লব্ধি পেলাম কর্ণ বরাবর। তাহলে নৌকাটা আলটিমেটলি কোন দিকে যাবে, নৌকাটা আলটিমেটলি এই বরাবর গিয়ে সি বিন্দুতে পৌঁছাবে। অর্থাৎ এ থেকে বি এর অভিমুখে যাত্রা শুরু করলে
নৌকাটা পৌঁছাবে কোথায়? সি বিন্দুতে, এই দিকে। ঠিক আছে, তাহলে এই ডাব্লু যে পেলাম আমরা, এই ডাব্লুটা হচ্ছে নৌকার আপেক্ষিক বেগ। ঠিক আছে, তাহলে এই ডাব্লু সমান কত? ডাব্লু হচ্ছে √v² প্লাস ইউ স্কোয়ার। ডাব্লু হচ্ছে √v² প্লাস ইউ স্কোয়ার। ঠিক আছে, এবার এইখানে আমরা যদি একটা সম্পর্ক নির্ণয় করতে চাই, দেখো এখানে এই যে ছোট্ট একটা ত্রিভুজ ভি ডাব্লিউ আর এ, আর এখানে BCA, এই দুটো ত্রিভুজ কীরকম? সদৃশ। ঠিক আছে, সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজের শর্ত আমরা কি জানি? না বাহুগুলোর অনুপাত হয় সমান। তাহলে আমরা কি বলতে পারি যে এই V/W সমান AB/AC। তাহলে V/W সমান AB/AC। AB কি? না নদীর চওড়া, সেটাকে আমরা ডি ধরেছি, তার ডি বসলো। আর এসি হচ্ছে যে পথটা সে গেল, যে পথটা নৌকাটা অ্যাকচুয়ালি গেল, তাহলে সেটা হলো এসি। তাহলে এসি সমান কি বলতে পারি আমরা? এসি সমান হচ্ছে ডি ইন্টু W/V। তাহলে এসি সমান হচ্ছে ডি ইন্টু W/V। এই পথটা নৌকাটা অতিক্রম করেছে। এবার এই নদী পার হতে যদি টি সময় লাগে, নদী পার হতে যদি টি সময় লাগে, তাহলে টি সমান কী হবে? AC/W। মোট পথ হচ্ছে এসি আর তার বেগটা হচ্ছে ডাব্লু। তাহলে এখানে এসির মান যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে ডাব্লু কেটে গেল, D/V। তাহলে সময়টা কত লাগছে? D/V। ঠিক আছে, তাহলে টি সমান কী পেয়ে গেলাম আমরা? এক্ষেত্রে D/V। এটাই হচ্ছে সর্বনিম্ন সময়। ঠিক আছে, তাহলে কিভাবে আমরা সর্বনিম্ন সময়ে, মিনিমাম টাইমে আমরা নদী পার হতে পারি? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? না নদীর স্রোতের সঙ্গে লম্বভাবে যাত্রা শুরু করতে হবে। নদীর স্রোতের সঙ্গে লম্বভাবে যাত্রা শুরু করতে হবে, তাহলে আমরা সর্বনিম্ন সময়ে নদী পার হতে পারব। ঠিক আছে, এক্ষেত্রে স্রোতের দিকে সরণ কতটা হচ্ছে যে BC সমান কী হবে? T ইন্টু ইউ, কারণ এদিকে বেগটা কত? ইউ বেগে যাচ্ছে, স্রোতের বেগ ইউ, আর টি হচ্ছে সময়, তো T ইন্টু ইউ। তাহলে ওখানে যে মানটা বসিয়ে দিই আমরা টি এর, V/D, তাহলে D ইন্টু U/V। এইটা হচ্ছে সরণ, এটা হচ্ছে BC মানে কোনটা? এই দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে ওইটা। ঠিক আছে, কারণ এই অভিমুখে বেগ কত আছে? ইউ। টি সময়ে এইদিকে যতটা যাওয়া ততটা যাবে সে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব সরাসরি বা আড়াআড়ি নদী অতিক্রম করা, ডাইরেক্ট, সরাসরি এ মাথা এপার থেকে ওপারে পৌঁছানো। ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স অফ অ্যাপ্রোচ। এক্ষেত্রে যে পথটা নৌকা অতিক্রম করবে সেটা হবে সর্বনিম্ন। ঠিক আছে, তাহলে এখানে আমরা একই রকমভাবে, এটা হচ্ছে নদী, এদিকে হচ্ছে তার স্রোতের বেগ, নদীটা ডি চওড়া, নদী চওড়া ডি, এদিকে হচ্ছে স্রোতের বেগ ইউ দেখানো আছে, আর দিকে যাবে, অর্থাৎ এই বিন্দু থেকে যাত্রা শুরু করবে, ঠিক এই বিন্দুতে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? না এই দিকে স্রোতের বিপরীত দিকে তাকে যাত্রা শুরু করতে হবে, স্রোতের বিপরীত দিকে যাত্রা শুরু করতে হবে। এমনভাবে যাত্রা শুরু করতে হবে যাতে এই ভি আর এই ইউ এর লব্ধিটা হয় ঠিক লম্বালম্বিভাবে। ঠিক আছে, তাহলে ভি আর ইউ এর লব্ধি হচ্ছে একদম বিপরীত দিকে, এই লম্বালম্বিভাবে, এই পাড়ের সঙ্গে। ঠিক আছে, তাহলে এখানে ডাব্লিউ যে আপেক্ষিক বেগ যেটা পাচ্ছি আমরা, সেটা কি হবে? সেটা হয়ে যাবে V² মাইনাস ইউ স্কোয়ার। তাহলে ডাব্লিউ সমান V² মাইনাস ইউ স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে যে নৌকার যে বেগ, আপেক্ষিক বেগ যেটা পাচ্ছি আমরা, সেটা কিন্তু কমে যাচ্ছে, এটা কম। ঠিক আছে, আর থিটার কোনটা নিয়েছি? কোনটায়? না পাড়ের সঙ্গে নৌকার প্রকৃত বেগের অভিমুখ থিটা। থিটাটা হচ্ছে এই পাড়ের সঙ্গে নৌকার যে প্রকৃত বেগ তার অভিমুখ। তাহলে এক্ষেত্রে আমরা যদি cos থিটা নিই, তাহলে cos থিটা সমান কী হবে? U/V। তাহলে cos থিটা সমান হচ্ছে U/V। তাহলে থিটা সমান cos ইনভার্স U/V। তাহলে এখানে যদি বলা হয় যে নৌকার বেগ আর স্রোতের বেগ জানি আমরা, তাই কত কোণ করে, পাড়ের সঙ্গে কত কোণ করে নৌকাটি যাত্রা শুরু করলে সরাসরি বিপরীত তীরে পৌঁছাতে পারবে, তাহলে সেক্ষেত্রে এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো।
ঠিক আছে, থিটা সমান কস ইনভার্স ইউ বাই ভি। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে আড়াআড়িভাবে নদীকে অতিক্রম করতে গেলে পাড়ের সঙ্গে থিটা কোণে স্রোতের বিপরীতে নৌকাকে চালনা করতে হবে, স্রোতের বিপরীতে নৌকাকে চালনা করতে হবে। এক্ষেত্রে নদী অতিক্রম করতে সময় টি সমান কি ডি বাই ডাব্লু, টি সমান ডি বাই ডাব্লু, আর ডাব্লু সমান কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে আগের ক্ষেত্রে আমরা যে সময়টা পেয়েছিলাম টি সমান কি ছিল, ওটা টি সমান হচ্ছে ডি বাই ভি ছিল, আর এখানে কি পেলাম টি সমান ডি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সুতরাং স্পষ্টই দেখতে পাওয়া যাচ্ছে যে আগের সময়টাই অনেকটাই কম, তাই ওটা ছিল কি আগের ক্ষেত্রে আমরা পেয়েছি ওটা মিনিমাম সময়ে নদী অতিক্রম করা, আর এটা হচ্ছে মিনিমাম পথ, সর্বনিম্ন পথে নদীকে অতিক্রম করা। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ নিয়ে আলোচনা করা হবে।